নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 7 নিয়ে আলোচনা করব। তো এর আগে 1 থেকে 6 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি, যে আপকামিং বিশেষ করে এনটিপিসির জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এছাড়াও গ্রুপ ডি, আরপিএফ, পিএসসি ক্লার্ক, এসএসসি, এমটিএস সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো যারা এখন আগের ভিডিওগুলো দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও, তার সাথে এই যে সেটগুলো নতুন দিচ্ছি সেগুলো তোমরা কিন্তু দেখো। চলো, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা জিকে প্র্যাকটিস সেট 7 নিয়ে আলোচনা করি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, বলছে রিটা কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া, কায়রো, আমেরিকা নাকি ইউকে? তো রিটা হচ্ছে কিন্তু রাশিয়ার একটা সংবাদ সংস্থা, মনে রাখবে প্রাভদাও কিন্তু রাশিয়ার একটি বিখ্যাত সংবাদ সংস্থা। পরবর্তী কোশ্চেন, সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্যে কোন কমিটি গঠিত হয়েছিল? খান কমিটি, হোতা কমিটি, লাহিড়ী কমিটি নাকি সরকারিয়া? এটা অ্যাকচুয়ালি সরকারিয়া কমিশন। তো খান কমিটি এটা কিন্তু অ্যাকচুয়ালি সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থার জন্য কিন্তু বা তার উদ্দেশ্যে কিন্তু গঠিত হয়েছিল খান কমিটি। তো এছাড়াও কিন্তু বিলগ্নীকরণের জন্য কিন্তু জিভি রামকৃষ্ণ কমিটি হয়েছিল। তারপরে তোমার 4 স্তর বিশিষ্ট যে ব্যাংকিং ব্যবস্থা, নরসিংহম কমিটি, এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে। কি বললাম? নরসিংহম কমিটি। ওকে, সিংহম কমিটি। তো নরসিংহম কমিটি কিন্তু 4 স্তর বিশিষ্ট ব্যাংক ব্যবস্থার জন্য। তারপরে নাবার্ড গঠিত হয়েছিল, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেগুলো কিন্তু আমি বেশি করে বলি। নাবার্ড এটা গঠিত হয়েছিল কিন্তু তোমার শিবরমন কমিটি বা শিবরমন কমিশনের হিসাবে, বা এরা কিন্তু নাবার্ড গঠিত করেছিল। তো এই কমিটির অ্যাকচুয়ালি ওকে, কমিটি দ্বারা কিন্তু এই নাবার্ড গঠিত হয়েছিল, যেটা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় হয়েছিল। তারপরে শিল্পে লাইসেন্সিং নীতি, এটা যেমন হয়েছিল সুবিমল দত্ত কমিটি। ওকে, তারপরে ব্যাংকে যে সিকিউরিটি ট্রানজাকশন, এটা হয়েছিল তোমার জানকিরমন কমিটি। মানে সিকিউরিটি ট্রানজাকশান, যেটা আমরা জানো, আমরা ব্যাংকের সিকিউরিটির জন্য ট্রানজাকশানে একটা টাকা কাটা হয়। তো এই যে ব্যাপারটা, সেটা তৈরি হয়েছিল জানকিরমন কমিটি। লাহিড়ী কমিটি কি? ভোজ্য তেলের মূল্য কাঠামো, ভীষণই গুরুত্বপূর্ণ। লাহিড়ী কমিটি, কেলকার কমিটি যেটা কর কাঠামো সংস্কার, তারপর হচ্ছে চতুর্বেদী কমিটি, এটাও কিন্তু পরীক্ষা আসে, যে প্রত্যেক মাসে যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, সেটা আর একটা আছে। সাকসেনা কমিটি আছে, আরও অনেক, রঙ্গরাজন কমিটি আছে। চলো নেক্সট কোশ্চেন, কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? দোআঁশ মৃত্তিকা, পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা নাকি রেগুর মৃত্তিকা? তো রেগুর মৃত্তিকা বা কালো মাটি, অনেকে পরীক্ষায় কিন্তু এটা কালো মৃত্তিকাও দিতে পারে। তো কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায় কিন্তু কার্পাস চাষ ভীষণই ভালো হয়। নেক্সট কোশ্চেন, ডান্ডিয়া কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য? পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ? তো রাইট অ্যান্সার অপশান বি, গুজরাটের কিন্তু বিখ্যাত একটি জনপ্রিয় নৃত্য হচ্ছে তোমার ডান্ডিয়া। এছাড়াও কিন্তু গুজরাটের আরেকটি জনপ্রিয় নৃত্য হচ্ছে গরবা। ওকে, গুজরাটে গরবা এবং ডান্ডিয়া দুটোই কিন্তু জনপ্রিয়। তামিলনাড়ুর কী আছে? পাঞ্জাবের কী আছে? পাঞ্জাবটা আগে বলি। পাঞ্জাবের যেমন তোমার ভাংরা বা গিদ্দা, এটা কিন্তু পাঞ্জাবের বিখ্যাত লোক উৎসব। সেরকমভাবে মহারাষ্ট্রের কী আছে? মহারাষ্ট্রের হচ্ছে তোমার তামাশা কিন্তু মহারাষ্ট্রের একটা বিখ্যাত লোক উৎসব। সেরকম তামিলনাড়ু হচ্ছে তোমার ভারতনাট্যম, কোলাট্টম, তারপরে কেরলের হচ্ছে মোহিনীআট্টম, তারপর কথাকুলি। ওকে, অসমের বিহু, পশ্চিমবঙ্গের যেমন শুধু পশ্চিমবঙ্গে না, ছৌ আরও এক জায়গায় লোকনৃত্য হচ্ছে, যেমন বিহারেও কিন্তু ছৌ লোকনৃত্য খুব বিখ্যাত। পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশের যেমন কুচিপুড়ি, কোট্টাম, এগুলো কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে জিনিসগুলো। নেক্সট কোশ্চেন, আকবর কাকে মিয়া উপাধি দিয়েছিলেন? কাকে? মানসিংহ, টোডরমল, তানসেন নাকি বীরবল? তো আকবর কিন্তু তানসেনকে মিয়া উপাধি, এটা মিয়া নিও, কিন্তু এটা অ্যাকচুয়ালি মহেশী নিও আকার। ওকে, তো আকবর অ্যাকচুয়ালি মিয়া উপাধি দিয়েছিলেন কাকে? তানসেনকে। আকবরের যে টোডরমল, তিনি কে ছিলেন? অর্থমন্ত্রী। চলো, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো কি? মানে কোনটি? রাইন খাল, পানামা খাল, সুয়েজ খাল নাকি কোনোটিই নয়? তো বিশ্বের বৃহত্তম যেটা মানুষের তৈরি খাল, সেটা হচ্ছে সুয়েজ খাল। নেক্সট কোশ্চেন, কাকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? গুজরাট, তিরুচিরাপল্লী, চেন্নাই নাকি
থাঞ্জাভুর। তো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? থাঞ্জাভুরকে কিন্তু, বা থাঞ্জাভুর যাই হোক, তো থাঞ্জাভুরকে কিন্তু দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। এছাড়াও যেমন অন্ধ্রপ্রদেশকে কী বলা হয়? এশিয়ার ডিমের ঝুড়ি। ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? জামশেদপুরকে। আর উদয়পুর হচ্ছে জামশেদপুরকে বলা হয় ভারতের পিটসবার্গ, আর উদয়পুরকে বলা হয় হ্রদের নগরী। ঠিক আছে, দাক্ষিণাত্যের রানী যেমন পুনে, হিমালয়ের রানী মুসৌরি। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু তোমরা এর সাথে সাথে জিনিসগুলো একবার যখনই কোনো কোশ্চেন পাবে এই টাইপের, তখনই বাকি কোশ্চেনগুলো একবার নিজেরাই চেক করে নেবে যে মনে আছে কতটা। নেক্সট, পেঁয়াজ কাটার সময় নিম্নের কোন রাসায়নিকটির কারণে অশ্রু বের হয়, আমাদের চোখ থেকে জল বের হয়? নাইট্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, সালফোনিক অ্যাসিড, নাকি উপরে কোনোটিই নয়? তো অপশান সি, সালফোনিক অ্যাসিড জাতীয় একটা অ্যাসিড, যেখানে পেঁয়াজ কাটার সময় মানে, বা তোমাকে সালফোনিক অ্যাসিড দিতে পারে বা বলতে পারে পেঁয়াজের ভিতরে থাকা সালফার জাতীয় কোনো যৌগ। ওকে, তো সালফার জাতীয় যৌগ বা সালফোনিক অ্যাসিড দুটোরই ব্যাপারটা একই। তো এটার কারণেই কিন্তু পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ থেকে অশ্রু বেরোয়। আচ্ছা, এই অশ্রুর কথাটা বলতে গিয়েই যে লাইসোজোম কথাটা চলে আসলো, যে আমাদের চোখে যে কি বলে ওটাকে, লাইসোজোম উৎসেচক। তো লাইসোজাইম উৎসেচক, এই উৎসেচকটা মনে রাখবে, ভীষণই ইম্পর্টেন্ট, লাইসোজাইম। তো লাইসোজাইম একটা উৎসেচক, এই উৎসেচকটা কিন্তু অশ্রুতে পাওয়া যায়। ক্লিয়ার? তো রিলেটেড কোশ্চেনগুলো বলা হতে থাকবে এরকম, যেমন নাইট্রোজেন গ্যাস যদি বলি, তো নাইট্রোজেন গ্যাস কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস। ক্লিয়ার? নাইট্রোজেন গ্যাস কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, তাই বলে নোবেল গ্যাস না। নোবেল গ্যাসও নিষ্ক্রিয়, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, এগুলো হচ্ছে নোবেল গ্যাস, তোমরা জানো গ্রুপ 18-এ আছে। কিন্তু এগুলোও কিন্তু নিষ্ক্রিয়, কিন্তু তার সাথে নাইট্রোজেনও কিন্তু নিষ্ক্রিয়। এই কারণেই, এই নিষ্ক্রিয় হওয়ার কারণেই বাল্বে কিন্তু নাইট্রোজেন বা আর্গন এই গ্যাস কিন্তু ভরা হয়। যদি নাইট্রোজেন আর্গন উভয় অপশানে থাকে, তাহলে দেখবে উভয় তোমাদের অপশানেও উভয় ব্যাপারটা থাকবে। হ্যাঁ, আর যদি নাইট্রোজেনও থাকে সেটাও অ্যান্সার হবে, যদি আর্গন থাকে সেটাও অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন চলো। ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কী? বলছে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, নাকি উন্নয়নের সর্বশ্রেষ্ঠ সুযোগ প্রদান করা, নাকি কোনোটিই নয়? তো কল্যাণমূলক যে রাষ্ট্র, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু এই তোমার নির্দেশমূলক যে নীতি অন্তর্ভুক্ত করার মেন উদ্দেশ্যই হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নির্দেশমূলক নীতি যেটা হচ্ছে ডিপিএসপি। ক্লিয়ার? চলো নেক্সট। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? পুপো, বৈকাল হ্রদ, কাস্পিয়ান সাগর, নাকি টিটিকাকা? তো পৃথিবীর যে উচ্চতম হ্রদ সেটা কিন্তু টিটিকাকা। এবং এর সাথে সাথে তোমরা কিন্তু মনে রাখবে যে টিটিকাকা এটা কিন্তু একটা মিষ্টি জলের হ্রদ। ক্লিয়ার? কি বললাম? মিষ্টি জলের উচ্চতম হ্রদ হচ্ছে টিটিকাকা, এটা মিষ্টি জলের হ্রদ। আচ্ছা, কাস্পিয়ান সাগর কি? বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত, তো বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কি? কাস্পিয়ান সাগর। বৈকাল হ্রদ কোথায় আছে? রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বৈকাল হ্রদ আছে। ওকে, আচ্ছা, পুপোটা তোমরা আমাকে কমেন্টে জানিও পুপো হ্রদ এটা কোথায় আছে। আচ্ছা, ভারতের কিছু হ্রদের নাম যখন আমরা এটা সারা বিশ্বের বললাম, তা ভারতের কিছু হ্রদ তোমরা মনে রেখো, যেমন জম্মু কাশ্মীরে কী কী আছে? ডাল হ্রদ আছে, উল্লার হ্রদ আছে, এগুলো কিন্তু খুব আসে। এই কারণে জাস্ট একটু বলে দিই, জম্মু কাশ্মীরে আছে তোমার ডাল, উলার, প্যাংগং হ্রদ, এবং এখানে একটা জিনিস মনে রাখো, এই যে উলার হ্রদ যেটা বললাম, এটা কিন্তু টেকটনিক কার্যকলাপের মাধ্যমে গঠিত হয়। তো পরীক্ষায় আসে যে নিচের কোন হ্রদটি টেকটনিক কার্যকলাপের মাধ্যমে গঠিত হয়েছিল? তো কাশ্মীরের, জম্মু কাশ্মীরের উলার হ্রদ। আচ্ছা, রাজস্থানে কি আছে? পিকোলা আছে, সম্বর হ্রদ আছে, তারপর তোমার হচ্ছে পুষ্কর হ্রদ আছে, তাই না? রাজস্থানে পুষ্কর মেলা হয়, তো সেখান থেকেই পুষ্কর হ্রদ তো মনে রাখা যায় খুব সহজেই। অন্ধ্রপ্রদেশে কী আছে? কোল্লেরু হ্রদ আছে। আচ্ছা, কোনটা কী হ্রদ, মানে কোনটা মিষ্টি জল, কোনটা স্বাদু জল, এই কোনটা নোনা জল, এটা কিন্তু মনে রেখো। যেমন অন্ধ্রপ্রদেশের যে কোল্লেরু হ্রদটা, অন্ধ্রপ্রদেশ এপির যে কোল্লেরু হ্রদ সেটা হচ্ছে তোমার মিষ্টি জলের হ্রদ। আর এপির যে পুলিকট, আচ্ছা পুলিকট তো অন্ধ্রপ্রদেশে নাকি? একটু দেখো তো, পুলিকট এটাও মনে হয় অন্ধ্রপ্রদেশ। তো পুলিকট তোমার এটা কিন্তু নোনা জলের হ্রদ। ক্লিয়ার? আচ্ছা, পশ্চিমবঙ্গের একটা হ্রদ যেটা পরীক্ষায় আসে, মনে রাখবে পশ্চিমবঙ্গে যারা যখন পিএসসি পরীক্ষা দেবে, তো এই হ্রদটা মনে রাখো, মিরিক হ্রদ। মিরিক, ময়সি রয়সি ক, তো মিরিক হ্রদ কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু হ্রদ। মণিপুরে আছে লেকটাক, চিল্কা, উড়িষ্যা, এগুলো তো মনেই থাকে। কেরলের ভেম্বানাথ, মহারাষ্ট্রের লোনার, যেটা উল্কাপাতনের ফলে কিন্তু গঠিত। পরীক্ষা এটাও আসতে পারে, উল্কাপাতনের ফলে
গঠিত হ্রদ কোথায় বা গঠিত হ্রদের নাম কি? তো মনে রাখবে লোনার হ্রদ। লোনার, দেখো লুনার লুনার মুন এগুলো কি কাছাকাছি, তো লুনার হ্রদ কিন্তু উল্কাপতনের ফলে সৃষ্টি হয়, যেটা মহারাষ্ট্রে আছে, সিকিমের ছোলামু হ্রদ এবং তেলেঙ্গানার হুসেন সাহ। আচ্ছা, আর একটা খুব হ্রদ মেঘালয়ে একটা বারাপানি হ্রদ বা বরাপানি বলা হয়, এটা যেটা মিষ্টি জলের হ্রদ, সেটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত। তা তোমাদের হ্রদ নিয়ে একটা ওভারঅল ভিউ আমি দিয়ে দিলাম, এগুলো তোমরা নোটও করতে পারো, বা আমার এই কথাগুলো যদি তোমরা বারবার শোনো, ভিডিওগুলো বারবার দেখো, তাহলে দেখবে মুখস্থ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন, নল রুস্কা, আচ্ছা নল ও রুস্কা হবে এটা, নল ও রুস্কা, ওকে, রুস্কা, বেন্ডা নাকি ডি ডুভে? তো রাইট অ্যান্সার রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কিন্তু কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। আচ্ছা, যদি বলি নল ও রুস্কা, এরা আবিষ্কার করেন হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। কি বললাম? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অনুবীক্ষণ, আমি বেশি লিখলাম না, অল্প লিখলাম, তোমরা বুঝে নিও। তো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কি আবিষ্কার করেন? নল ও রুস্কা। আচ্ছা, বেন্ডা, বেন্ডা কিসের সাথে জড়িত? বেন্ডা যত সম্ভব গলগি বডি আবিষ্কার করেন, ঠিক আছে? তবুও তোমরা আমি পরে না আবার কোনো ভিডিওর মাধ্যমে বলবো, তবে যত সম্ভব গলগি বডি বেন্ডা। আর ডি ডুবে তিনি কিন্তু লাইসোজোম আবিষ্কার করেন, ওকে, লাইসোজোম আবিষ্কার করেন কে? ডি ডুবে। যখনই লাইসোজোমের কথাটা আসছে, লাইসোজোম, তখনই তোমাদের মনে রাখতে হবে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। এছাড়াও যেমন যদি বলা হয় কোষকে আবিষ্কার করেন, তো মনে রাখবে রবার্ট হুক। দেখো, রবার্ট ব্রাউন হচ্ছে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। আচ্ছা, নিউক্লিয়াসকে কি বলা হয়? এটাও মনে রেখো, নিউক্লিয়াসকে কিন্তু বলা হয় কোষের মস্তিষ্ক। তাহলে কোষের নিউক্লিয়াসকে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন, আর কোষকে আবিষ্কার করেন তখন হবে রবার্ট হুক, ক্লিয়ার? আর একক পর্দাকে আবিষ্কার করেন তখন হবে রবার্ট সন, ক্লিয়ার? তো আর রবার্ট ব্রাউন হচ্ছে, দেখো, রবার্ট ব্রাউন তো বললামই কোষের নিউক্লিয়াস আবিষ্কার এবং তার নামকরণ করেন। আচ্ছা, আরও যেমন কয়েকটা নাম বলি, যেমন জলাতঙ্ক রোগের টিকা, হ্যাঁ, তো লুই পাস্তুর তোমরা জানো, ডিএনএ দ্বিতন্ত্রী মডেল ওয়াটসন ও ক্রিক, মানবদেহে যে রক্ত সঞ্চালন পদ্ধতি সেটা কি? উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে হচ্ছে মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন, কিন্তু ভিয়েনার চিকিৎসক ল্যান্ড স্টেইনার তিনি কিন্তু রক্তের গ্রুপ আবিষ্কার করেন কিন্তু ল্যান্ড স্টেইনার। চলো, আচ্ছা, তোমার বেন্ডা যে বললাম, বেন্ডাটা অ্যাকচুয়ালি গলগি বডি না, কারণ হঠাৎ মনে হলো গলগি বডিটা হচ্ছে ক্যামিলো গলগি, তাই না? তার নাম অনুসারেই কিন্তু গলগি বডি নামকরণ করা হয়, কিন্তু এটা নিয়ে একটু কনফিউশন আছে। তো বেন্ডা ইনি কী আবিষ্কার করেন সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও সঠিকটা যেটা, ওকে। চলো, নেক্সট কোশ্চেন, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? বিষ্ণু সিংহ, নরসিংহ বর্মন, অপরাজিত বর্মন নাকি বিজয়ালয়? তো পল্লব বংশের যেটা হচ্ছে কাঞ্চিপুরম পল্লব বংশ, তো শেষ রাজা ছিলেন কিন্তু নরসিংহ বর্মন। সরি, এটা নরসিংহ বর্মন হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজা। কি বললাম? সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে নরসিংহ বর্মন। তাহলে আমাকে শেষ রাজা বলেছে, তো শেষ রাজা হচ্ছে অপরাজিত বর্মন। তাহলে অপরাজিত বর্মন হচ্ছে শেষ রাজা, আর সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে তোমার কি? নরসিংহ বর্মন। আর যদি বলা হয় পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে, তো পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু, এই যে বিষ্ণু সিংহ বা সিংহ বিষ্ণু, যাই হোক। আর বিজয়ালয়া তিনি কিসের সাথে জড়িত? তিনি যত সম্ভব চোল বংশের সাথে জড়িত, হ্যাঁ, চোল বংশ। চলো, পরবর্তী কোশ্চেন বলছে, ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি? অ্যাপেল, ইনসেট, বি ভাস্কর 1 নাকি কোনোটি নয়? তো মনে রেখো, কমিউনিকেশন স্যাটেলাইট যদি বলে ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট, তখন হবে অ্যাপেল হচ্ছে ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট। মায়ানমারের পার্লামেন্ট কী নামে পরিচিত? নেসেট, ইউনিয়ন অ্যাসেম্বলি, ডায়েট নাকি ন্যাশনাল অ্যাসেম্বলি? তো ইউনিয়ন অ্যাসেম্বলি, যার আরেকটা নামও আছে, তবে মনে রেখো ইউনিয়ন অ্যাসেম্বলি হচ্ছে মায়ানমারের পার্লামেন্টের নাম। নেক্সট, বিশ্ব আবহাওয়া সংস্থা কোথায় অবস্থিত? লুসান, প্যারিস, জুরিখ নাকি জেনেভা? তো বিশ্ব আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, তো এর যে সদর দপ্তর সেটা হচ্ছে জেনেভাতে কিন্তু অবস্থিত। এবং এই জিনিসগুলো মনে রাখার আমি একটা ট্রিক কিন্তু তোমাদের বলে দিয়েছি, যারা আমার আগের পুরনো স্টুডেন্ট তারা মোটামুটি জানো, যেগুলো ম্যাক্সিমাম ডব্লু দিয়ে শুরু এবং ও দিয়ে শেষ এমন যেসব সংস্থা আছে সেগুলো সাধারণত জেনেভাতেই হয়। যেমন একটা এক্সাম্পল দিই, যদি বলি WHO,
WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা 1948 সালে অর্থাৎ ভারত স্বাধীনের ঠিক পরের বছর যার প্রতিষ্ঠা হয়, সেটাও কিন্তু জেনেভাতে আছে। তারপরে যদি ডব্লিউপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, সেটাও জেনেভাতে আছে। যদি বলি WMO, যেটা এইমাত্র পড়লাম, তো সেটাও জেনেভাতে। যদি বলি ডব্লিউটিও এর আগের নাম কত ছিল? আগের নাম ছিল গ্যাট, GATT, গ্যাট। তো আগে ছিল গ্যাট, যেটা 1948 সালের কিন্তু এই গ্যাট প্রতিষ্ঠা হয়, কিন্তু এটাকেই পরে রূপান্তরিত করে WTO করা হয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটাকে 1995, তাই না? 1995 সালে কিন্তু এই গ্যাট পরিবর্তিত হয়ে WTOতে পরিবর্তিত হয়। ওকে, WTO নামকরণ হয়। তারপরে যেমন এইখানে একটা জিনিস তোমাদের শুধু বলে রাখি, যে মনে রাখবে যে সাধারণত W দিয়ে শুরু, ও দিয়ে শেষ, এগুলো সবই জেনেভাতে আছে, কিন্তু ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা একটু ব্যতিক্রম, যার W দিয়ে শুরু বা ও দিয়ে শেষ না, এই ও দিয়ে শেষ কিন্তু W দিয়ে শুরু না। তো ILO, যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেটাও কিন্তু জেনেভাতে আছে। তারপর হচ্ছে তোমার ITO ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এটাও জেনেভাতে আছে। ওকে, তো এইভাবে টেকনিক্যালি একটু পড়লে জিনিসগুলো ম্যাক্সিমাম মনে থাকে। নেক্সট চলো, বাংলায় 76-এর মন্বন্তরের সময় কোন ইংরেজ শাসক, বলছে কোন ইংরেজ ভারত শাসক ছিলেন? লর্ড হেস্টিংস, লর্ড ক্লাইভ, লর্ড কার্ডিয়ার নাকি লর্ড কর্নওয়ালিস? তো লর্ড কার্ডিয়ার কিন্তু এই 76-এর মন্বন্তরের সময় কিন্তু বাংলায় তোমার ভারতের যে শাসক, ইংরেজ শাসক কে ছিলেন? লর্ড কার্ডিয়ার। এই যে 76-এর মন্বন্তর, সেটা তোমার ইংরেজিতে হচ্ছে 1770 সাল এবং বাংলায় হচ্ছে 1176 বঙ্গাব্দ। যেহেতু 1176-এ এই ঘটনাটা হয়েছিল, তাই তার যে নাম অনুসারে মনে রাখবে, তো সালটা মনে থাকে খুব সহজেই। 1176-এ অ্যাকচুয়ালি 76-এর মন্বন্তর কিন্তু ঘটেছিল এবং ইংরেজিতে হচ্ছে 1770। ওকে, এই সময় কে ছিলেন? লর্ড কার্ডিয়ার। নেক্সট, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে হয়েছিল অ্যাকচুয়ালি। চলো, তিরুচিরাপল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, কৃষ্ণা, শিপ্রা নাকি কাবেরী? তো কোন নদীর তীরে তিরুচিরাপল্লী শহরটি অবস্থিত? সেটা কিন্তু কাবেরী নদীর তীরে কিন্তু এই তিরুচিরাপল্লী শহরটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কোন দেশে অবস্থিত? চীন, আমেরিকা, জাপান নাকি ভারত? তো পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা কিন্তু, আচ্ছা, এটা ভারতে অবস্থিত? কনফিউশন হচ্ছে। হ্যাঁ, ভারতই হবে, কেননা উত্তরপ্রদেশের গোরখপুর, তাই না, সবচেয়ে বড় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম অবস্থিত। এবার দেখো একটা জিনিস বলে দিই, যে এখানে দেখো, আমাকে দৈর্ঘ্যে না আয়তনে আমাকে বলেনি। যদি এটা আয়তনে বলতো, তো আয়তন হলে আমেরিকা হতো, কেননা আমেরিকায় তোমার 44টি স্টেশন আছে, 44টি প্ল্যাটফর্ম আছে। তো যদি আয়তনে বৃহত্তম যদি বলতো, তাহলে আমেরিকা। আর সবথেকে বড় প্ল্যাটফর্ম তোমায় বলেছে, তো তো অ্যান্সার অবশ্যই ভারত, ঠিকই আছে, কেননা উত্তরপ্রদেশের গোরখপুর যে জংশন, সেটা কিন্তু পৃথিবীর সবথেকে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও চীন, ভারত ও আফগানিস্তান, ভারত ও পাকিস্তান নাকি ভারত ও বাংলাদেশ? তো ভারত ও চীন কিন্তু ম্যাকমোহন লাইন এবং LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই দ্বারা কিন্তু পৃথক আছে। ভারত ও আফগানিস্তান ডুরান্ড লাইন, ভারত ও পাকিস্তান হচ্ছে তোমার 24তম প্যারালাল লাইন, তারপর হচ্ছে তোমার LOC, তাই না, LOC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তো ভারত ও চীন। LOC হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আচ্ছা, যাই হোক, LOC তোমরা জানো। ওকে, LOC কিন্তু তোমার ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত, আর ভারত ও বাংলাদেশ হচ্ছে 2 বিঘা জমি। চলো, পরবর্তী কোশ্চেন, লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাডসন, টেমস, কার্টেস নাকি কোনোটিই নয়? তো টেমস নদীর তীরে কিন্তু লন্ডন শহর অবস্থিত। এটা আশা করি খুব ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, প্রপিরুন কি? এক প্রকার সুনামি, সমুদ্র স্রোত, মারাত্মক বিধ্বংসী ঝড় নাকি সামুদ্রিক ঝড়? তো মনে রাখবে, প্রপিরুন এটা কিন্তু একটা মারাত্মক বিধ্বংসী ঝড়, তো এটা হচ্ছে প্রপিরুন। নেক্সট, জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন, লর্ড ক্যানিং, লর্ড এলগিন নাকি লর্ড রিপন? তো জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের যে ভাইসরয় ছিলেন, তিনি হচ্ছেন লর্ড ডাফরিন। এবার দেখো, জাতীয় কংগ্রেস নিয়ে এর আগে বহুবার বলেছি, কিন্তু এই কারণে জাতীয় কংগ্রেস এই সেটটার মধ্যে বেশি কিছু বললাম না। তবে জাতীয় কংগ্রেস সম্বন্ধে দুটো জিনিস না জানলে যেটা নয়, বা না বললে
আসলে জাতীয় কংগ্রেস খুব ইম্পর্টেন্ট। তো যেমন আমি যদি বলি যে বিহারের পরীক্ষা যারা দিচ্ছ, অনেকেই দিচ্ছ বিহারের পরীক্ষা, তো বিহারের পরীক্ষায় যারা প্রিলি পাস করেছো, এখনও রেজাল্ট দেয়নি, কিন্তু তোমরা তাদের তো অ্যান্সার কি দিয়ে দিয়েছে, তো তোমরা বুঝে উঠতে অ্যান্সার কি দেখেই বুঝতে পারবে কে পাস করেছো বা কে করনি, যাই হোক। তো তাদের হিস্ট্রি থেকে এই আধুনিক ভারতটাই কিন্তু দেবে। তো এই কারণে বিহারের যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেটগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে ইতিহাসের পার্টটা। বাকি জিকেও থাকবে সেখানে। তো লর্ড ডাফরিন, তোমার অ্যালান অক্টোভিয়ান হিউম, কিন্তু ও হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম হচ্ছে এই জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠাতা, এবং ফার্স্ট যে সেশন হয়েছিল 1885, উমেশচন্দ্র ব্যানার্জি তার তোমার সভাপতিত্ব করেছিলেন, যেটা হয়েছিল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম শিশুদের জন্য মিড ডে মিল স্কিম চালু করেছিল? এটা কোন রাজ্যে সর্বপ্রথম? দেখো এখন তো একটা ট্রেন্ডস হয়ে দাঁড়িয়েছে, তো অ্যান্সারটা দিয়ে দিই, এর অ্যান্সার কিন্তু তামিলনাড়ু। এবং তামিলনাড়ু বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো, রিসেন্ট ক্লাসিক্যাল যে ভাষা আমাদের, তো সেখানে কিন্তু বাংলাকে বা ক্লাসিক্যাল ভাষা না কি একটা নিয়ে একটা রিসেন্ট খবর, কিন্তু বাংলাকে সেখানে যুক্ত করা হয়েছে। ক্লাসিক্যাল ভাষাই হবে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে। সেখানে আগে কিন্তু সর্বপ্রথম যে তোমার প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ু, যথাসম্ভব তেলেগু ভাষা। ওকে, তারপরে কিন্তু আস্তে 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 আগে ছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আগে ছিল 5টা, তো এখন আরও 6টা, টোটাল 11টা ভাষা কিন্তু এখন বর্তমানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে পেয়েছে। তো এই জায়গাটা তোমরা দেখে নিও, আমি কোনো না কোনো ভিডিওর মাধ্যমে এটা নিয়ে আসবো এবং সেখানে ডিটেলসে আমি বলার চেষ্টা করবো তোমাদের টোটাল। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে প্রথম মিড ডে মিল, এবার যেটা বলছিলাম এখন নতুন প্যাটার্ন শুরু হয়েছে, নতুন একটা ট্রেন্ড, যে সবাই প্রথমটা জানে আর শেষটা জানে, তো এখন দ্বিতীয়টা চাইছে। তো দ্বিতীয়, মনে রাখবে, তোমাদের কোশ্চেন দিচ্ছি একটা কমেন্টে, যে এই যে ভারতের কোন রাজ্যে প্রথম শিশুদের জন্য মিড ডে মিল, সেটা তো জানলে তামিলনাড়ু, তাহলে দ্বিতীয় কোন রাজ্যে এরপরে হয়েছিল সেটা কমেন্টে আমাকে জানাবে। নেক্সট, উদ্ভিদের সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ কোনটি? সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ বলছে, দেখো মেসোবিল কলা, পাতায় মেসোবিল কলা, সেখানে তো সালোক সংশ্লেষ হয় অবশ্যই। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল নাকি কোনোটি নয়? আচ্ছা, কোনোটি নয়, ওকে, কোনোটি নয়। তো দেখো ক্লোরোফিল, অবশ্যই ক্লোরোফিলে সেখানেও সূর্যালোকের উপস্থিতিতে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষ হয়, কিন্তু আমাকে বলেছে রঞ্জকটা কোনটা, তো এর জন্য অ্যান্সার হবে কিন্তু অপশান। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট তো পাতায় খাদ্য তৈরি করতে অ্যাকচুয়ালি সাহায্য করে, তাহলে রঞ্জক পদার্থ আমাকে চেয়েছে, তো রাইট অ্যান্সার হবে ক্লোরোফিল। ঠিক আছে, রাইট অ্যান্সার কিন্তু ক্লোরোফিল। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়, তো পরীক্ষায় দেয়, এটা কিন্তু ম্যাগনেসিয়াম ধাতু। ম্যাগনেসিয়াম ধাতু কিন্তু ক্লোরোফিলে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধাতুর রোধের কীরূপ পরিবর্তন ঘটে? দেখো এইখানে দু টাইপের কোশ্চেন আসে। যদি প্লেন ধাতু থাকে, প্লেন ধাতু মানে জাস্ট মেটাল, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, তারপরে তোমার রূপো, তো এই ক্ষেত্রে মনে রাখবে তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ কিন্তু বাড়তে থাকে। ক্লিয়ার? তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ বাড়তে থাকে, কিন্তু মনে রাখবে অর্ধপরিবাহী, যেমন জার্মেনিয়াম, তারপরে সিলিকন, এই যে অর্ধপরিবাহী, তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ কিন্তু কমতে থাকে। এই কারণে যে তোমার যে আমাদের যে সোলার প্যানেল, তো সোলার প্যানেলে এই কারণেই কিন্তু সিলিকন দিয়ে বানানো হয়, তার কারণ সিলিকন হচ্ছে একটা অর্ধপরিবাহী। এবার যখনই সূর্যের আলোটা ওর উপর পড়বে, তার মানে উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বাড়লে যেই রোধ কমবে, আর রোধ কমে যাওয়া মানেই তোমার প্রবাহ মাত্রা বেড়ে যাওয়া। তার মানে কি, উষ্ণতা যত বেশি হবে তত রোধ কমবে, তার মানে তত তড়িৎ প্রবাহ মাত্রা হবে, অর্থাৎ তোমার বাড়ির যে বিভিন্ন যে বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে সেগুলো তোমার বেশি পরিমাণে জ্বলবে। ওকে, বা ফ্যান চলবে, সব কিছু জ্বলবে, বা ব্যাটারি চার্জ হবে। তার মানে একটা জিনিস কি বুঝলে, যদি প্লেন মেটাল হয়, কি বললাম, প্লেন মেটাল মানে যেসব ধাতু, যেমন আয়রন, ওকে, আয়রন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে তোমার কি আয়রন, অ্যালুমিনিয়াম, তারপরে কি বললাম, রূপো মানে সিলভার, তো এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে অবশ্যই রোধ বাড়ে। কিন্তু যদি বলি জার্মেনিয়াম, সিলিকন, এদের ক্ষেত্রে এরা অর্ধপরিবাহী হওয়ায় এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কিন্তু রোধ কমে। তো জিনিসগুলো ডিটেলসে ভালো করে পড়বে। তা আমাকে কোশ্চেন দিয়েছে, এখানে অর্ধপরিবাহী কিছু বলেনি, প্লেন ধাতু বলেছে, তার মানে কি হবে, রোধ বেড়ে যায়। তো অপশান সি ইজ আ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চারমিনার কে নির্মাণ করেন? কুলি কুতুব শাহ, শাহজাহান, আকবর, আলাউদ্দিন খলজি। তো কুলি কুতুব শাহ কিন্তু চারমিনার কিন্তু নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন, কোন
গ্রন্থের সাহায্যে, আচ্ছা যন্ত্র হবে, তো এটা হবে যন্ত্র। তো কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়? ইন্ডাক্টর, ট্রান্সফরমার, বৈদ্যুতিক মোটর নাকি ডায়নামো? দেখো বৈদ্যুতিক মোটর এটা কি, প্রথমে বৈদ্যুতিক যে মানে মোটর, যে মোটর দিয়ে আমরা কি জল তুলি, ধরো তিনতলার ছাদে বা দোতলায় জল তুলি, তো এটা মোটরের মাধ্যমে। তো বৈদ্যুতিক মোটর প্রথমে কারেন্ট অর্থাৎ তড়িৎ শক্তি দিলে তবেই কিন্তু যন্ত্র চলবে, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু সেটা উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক মোটর। যদি বলি ডায়নামো, তো ডায়নামো অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগে? তোমরা নিশ্চয়ই জানো জলবিদ্যুৎ তৈরিতে ডায়নামো কাজে লাগে। তাহলে প্রথমে কি হয়, উপর থেকে সেই জল পড়ে, সেই জলে অ্যাকচুয়ালি ডায়নামোটা ঘোরে। তো ডায়নামো ঘুরছে মানে কি, যান্ত্রিক শক্তি হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। তাহলে ডায়নামোতে অ্যাকচুয়ালি হয় যান্ত্রিক শক্তি থেকে, মানে ঠিক তার উল্টো, অর্থাৎ এইটাই বলে দিই, যান্ত্রিক শক্তি থেকে যদি তড়িৎ শক্তি বলা হয় তখন কিন্তু আমাকে ডায়নামো অ্যান্সার হতো। নেক্সট কোশ্চেন, অন্ধকূপ হত্যা কোথায় সংঘটিত হয়েছিল? মুম্বাই, কলকাতা, পানিপথ নাকি পুরীতে? তো কলকাতায় কিন্তু এই অন্ধকূপ হত্যা হয়েছিল। তোমরা জানো সিপাহী বিদ্রোহের ঠিক আগে আগে অন্ধকূপ হত্যা এই জিনিসটা হয়েছিল। তারপরেই মানে অ্যাকচুয়ালি সেই তখন ছিল সিরাজউদ্দৌলা, তাই কি না? সিরাজউদ্দৌলা ওই সময় তিনি ভেবেছিলেন যে কলকাতায়, অ্যাকচুয়ালি উনি তো পুরো কিসের জন্য যেন একটা ব্যবসার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছাড় দিয়েছিল বা বলেছিল তোমরা ব্যবসা করতে পারো বা একটা দুর্গ বানাতে পারো। এবার দুর্গের ভিতরে তারা কি করেছিল, অস্ত্রপাতি জমা করছিল, এটা নাকি গোপন খবর পেয়েছিল। তখন সে নাকি সেইখানে কি পুড়িয়ে দিয়েছিল বা যাই হোক করেছিল, সেটাকেই হচ্ছে অন্ধকূপ হত্যা। তো এটা কলকাতায় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল তোমার সিপাহী বিদ্রোহের ঠিক আগের বছর, অর্থাৎ সিপাহী বিদ্রোহের 1757, তোমার 1757 সালে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। আইআরডিপি প্রকল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবর্তিত হয়েছিল? প্রথম, দ্বিতীয়, পঞ্চম নাকি ষষ্ঠ? তো আইআরডিপি প্রকল্প এটা তৈরি হয়েছিল কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। নেক্সট কোশ্চেন, ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নামে পরিচিত কোন স্থানটি? দার্জিলিং, কার্শিয়াং, মেঘালয় নাকি সিকিম? তো এটা কিন্তু কার্শিয়াং, তাই না? সেখানে কার্শিয়াং অ্যাকচুয়ালি এত বরফ পড়ে এবং বরফের আকারে পুরো বরফে সাদা পুরো ঢেকে থাকে। তো এই কারণে বলা হয় ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নামে পরিচিত হচ্ছে তোমার কার্শিয়াং। বিশ্ব উদ্বাস্তু দিবস কবে পালিত হয়? 15ই জুন, 20 জুন, 7ই আগস্ট নাকি 19শে নভেম্বর? তো বিশ্ব উদ্বাস্তু দিবস এটা কিন্তু 20শে জুন কিন্তু বিশ্ব উদ্বাস্তু দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন, কোন পদার্থ বিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশন প্রথম নকশাটি করেন? বিক্রম সারাভাই, প্রশান্তচন্দ্র মহলানবিশ, সিভি রমন, মেঘনাথ সাহা? তো মেঘনাথ সাহা কিন্তু এই দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা বলা হয় ডিভিসি দুর্গাপুর দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা, তো এই যে প্রথম নকশাটি করেন কিন্তু মেঘনাথ সাহা। নেক্সট কোশ্চেন, দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে কোন নদী সৃষ্টি হয়েছে? তিস্তা, তোর্ষা, জলঢাকা নাকি মহানন্দা? তো চুম্বি উপত্যকা থেকে কিন্তু সৃষ্টি হয়েছে তোর্ষা নদী। চুম্বি উপত্যকা থেকে কোন নদী সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে তোর্ষা নদী। নেক্সট কোশ্চেন, অপারেশন বর্গা হলো এটা কি? কৃষি সংস্কারমূলক কর্মসূচি, শিল্পের বেসরকারীকরণ ব্যবস্থা, এক প্রকার শিল্প সংরক্ষণ নীতি নাকি এক প্রকার মুক্ত অর্থ ব্যবস্থা? তো এটা কিন্তু কৃষি সংস্কারমূলক কর্মসূচি হচ্ছে অপারেশন বর্গা হচ্ছে কৃষি সংস্কারমূলক কর্মসূচি। নেক্সট, ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচন অঙ্গ? শামুক, ঝিনুক, চিংড়ি নাকি আরশোলা? তো ম্যালপিজিয়ান নালিকা এটা কিন্তু আরশোলার রেচন অঙ্গ। আরশোলা, তারপরে বিভিন্ন যে পতঙ্গ তাদের রেচন অঙ্গ কিন্তু অ্যাকচুয়ালি ম্যালপিজিয়ান নালিকা। পতঙ্গদের মধ্যে যেমন তোমার ফড়িং, প্রজাপতি, মশা, এদের সবারই কিন্তু ম্যালপিজিয়ান নালিকা। আচ্ছা যদি বলি চিংড়ি, তো চিংড়ি হচ্ছে সবুজ গ্রন্থি বা এটাকে শুঙ্গ গ্রন্থিও বলা হয়। তো অপশানে শুঙ্গ গ্রন্থি থাকতে পারে বা সবুজ গ্রন্থিও থাকতে পারে। তো সবুজ গ্রন্থি চিংড়ি। এইখানে চিংড়ি আর মাকড়সার মধ্যে কিন্তু গণ্ডগোল হয়ে যায়, বারবার বললাম সবুজ গ্রন্থি চিংড়ি। দেখো কীভাবে মনে রাখবে, মনে রাখার যত পড়বে তত মনে থাকবে। যেমন চিংড়ি দেখবে যখন একটু বেশি দিন হয়ে যায়, মানে চিংড়িটা ধরো যখন নতুন থাকে তখন দেখবে চিংড়ির যে গলার দিকটা অতটা লালচে টাইপের থাকে না বা সবুজ টাইপের থাকে না। চিংড়ি যখন আস্তে আস্তে বেশি দিন হয়ে যাবে না, সেই জায়গাটা দেখবে লালচে বা সবুজ এরকম একটু হয়ে যায়। তো সেইখান থেকেই কিন্তু তোমরা আন্দাজ করতে পারো, এইভাবে বাজারও করতে পারো যে চিংড়ি যত দেখবে গা
গলাটার দিকটা লাল বা সবুজ এরম টাইপের হয়ে গেছে, সেই চিংড়িটা অতটা ভালো না। ক্লিয়ার? তো চিংড়ির তাই রেচনাঙ্গ হচ্ছে এই কী বললাম, রেচনাঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি, আর মাকড়সার কাঁকড়া বিছে হচ্ছে কক্সাল গ্রন্থি। কাঁকড়া বিছে কক্সাল গ্রন্থি, কেননা কাঁকড়া বিছের কামড় মানে একদম ডেঞ্জারাস ব্যাপার। তো কাঁকড়া বিছে কক্সাল গ্রন্থি, কাঁকড়া বিছে কক্সাল গ্রন্থি। তো এইভাবে কিন্তু জিনিসগুলো মনে রাখবে। আচ্ছা, শামুক যদি বলি, শামুকটা অনেকে মনে থাকে না। শামুকের যে রেচনাঙ্গ সেটা হচ্ছে বোজানাসের অঙ্গ। কি বললাম? বোজানাসের অঙ্গ। তো শামুক হচ্ছে বোজানাসের অঙ্গ। ঝিনুক কি? কেবারের অঙ্গ। ঝিনুকের রেচনাঙ্গ হচ্ছে কেবার, কয়কারে কা, বয়কারে বা, কেবারের অঙ্গ হচ্ছে ঝিনুক। দেখো এই দুটো মনে রেখো, শামুক হচ্ছে বোজানাসের অঙ্গ আর ঝিনুক হচ্ছে কেবারের অঙ্গ। ক্লিয়ার? ঝিনুক হচ্ছে কেবারের অঙ্গ। বাকি তো মোটামুটি তোমরা কম বেশি জানো। মাছ, বৃক্ষ বা কিডনি, মানুষ যারা মেরুদণ্ডী প্রাণী আছে। ফিতাকৃমি কি বা চ্যাপ্টাকৃমি হচ্ছে ফ্লেম কোষ বা শিখা কোষ। কেঁচো যোগ অ্যাম্ফিঅক্সাস, তারপরে অ্যাম্ফিবিয়া যেটা হচ্ছে নেফ্রিডিয়া। অ্যামিবার এর অ্যাকচুয়ালি নির্দিষ্ট রেচনাঙ্গ নেই, তবে সংকুচি গহ্বর রেচনে সহায়তা করে, তোমরা জানো। ওকে, স্পঞ্জ হাইড্রা, এদের তো রেচনাঙ্গ, এদের রেচনাঙ্গ আছে। স্পঞ্জ হাইড্রা, এদের নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নেই। চলো পরবর্তী কোশ্চেন। বলছে সংবিধান সভার প্রথম অধিবেশন হয় 1946 মানে 1946 সালের 9 ডিসেম্বর, নাকি 16 ডিসেম্বর 1947, নাকি 1949 26 ডিসেম্বর, নাকি 1946 সালের 11 ডিসেম্বর। তো প্রথম যে অধিবেশন বসে সেটা কিন্তু 1946 সালের 9 ডিসেম্বর, এবং প্রথম অধিবেশনে অস্থায়ীভাবে যে সভাপতিত্ব করেন তার নাম হচ্ছে সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা, তিনি কিন্তু প্রথম অস্থায়ীভাবে তিনি সভাপতি হন। পরে স্থায়ীভাবে সভাপতি হন 1946-এরই 11 ডিসেম্বর, সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি স্থায়ী সভাপতি নিয়োগ হন। নেক্সট, লোকসভায় কোনো সদস্য তার ইস্তফাপত্র জমা দেন কাকে? দলীয় প্রধানকে, স্পিকারকে, প্রধানমন্ত্রীকে, নাকি রাষ্ট্রপতিকে? লোকসভায় কিন্তু স্পিকারকে, লোকসভার কোনো সদস্য যদি ইস্তফাপত্র জমা দেন, তিনি কিন্তু জমা দেন হচ্ছে স্পিকারকে। অর্থনীতির জনক কাকে বলা হয়? নরমান বোরলগ, অ্যাডাম স্মিথ, সুমপিটার, নাকি রিকার্ডো? তো অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। নরমান বোরলগ তিনি কে ছিলেন? তোমাদের বলেছিলাম যে বিশ্বে সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরমান বোরলগ, আর যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক, তিনি হচ্ছেন তোমার MS স্বামীনাথন। নেক্সট, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ? দেখো এখন আমি তোমাদের ডিটেলস বলছি না, এটা ডিরেক্ট অ্যান্সার বলছি যে অসৎ এবং অবাস্তব। আমি তোমাদের গ্রুপ ডির আবারও বলছি, আমি প্রতিবারই বলে থাকি, তো যাই হোক গ্রুপ ডি যখন বেরোবে তখন সায়েন্সের উপর আমি কিন্তু আলাদা করে ক্লাস দেব, এবং এত সুন্দর ক্লাস আমি অনলাইনে তোমাদের বোর্ডে বুঝিয়ে ক্লাস করাবো, বা সেটা এইখানেও হতে পারে, বুঝিয়ে সায়েন্স প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস ধরে করাবো। সেটা হয়তো সপ্তাহে 2 কি 3টে ডেট থাকবে, আর যেমন জিকে চলছে এরকম জিকে চলবে। ওকে, তো সায়েন্স নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আমি এগুলো কিভাবে কি হয়, অসৎ কেন হলো, অবাস্তব কেন হলো, কিভাবে এগুলো বোঝা যায়, কেন এগুলো তো সায়েন্স তো মনে রাখা সম্ভব না, সায়েন্স তোমাকে বুঝেই করতে হবে। তো আপাতত মনে রাখো অসৎ ও অবাস্তব সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয়। নেক্সট কোশ্চেন, যামিনী কৃষ্ণমূর্তি নিম্নের কোন নৃত্যের সঙ্গে জড়িত? কুচিপুড়ি, কত্থক, মণিপুরি, নাকি কথাকলি? তো তিনি কিন্তু কুচিপুড়ি নৃত্যের সঙ্গে কিন্তু জড়িত হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি। বাকি কত্থক, মণিপুরি, কথাকলি কে কোন নৃত্যের সঙ্গে জড়িত, এটাও কিন্তু তোমরা এই জিনিসগুলো মুখস্থ করবে। তো এই হচ্ছে আজকের যে তোমার যে জিকে প্র্যাকটিস সেট 7, তো এই হচ্ছে আমাদের আজকের পর্ব ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকনটা অন করে দিও, যাতে আমি যখনই আমি এই আপলোড করব ইউটিউবে তখন নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। ওকে, বেল আইকনটা অন করে না থাকলে কিন্তু যাবে না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের সন্তু একাডেমি যে PDF চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হতে পারো। জয়েন হয়ে আমি সেখানে কিন্তু PDF প্রোভাইড করে দেবো। আর একটা জিনিস, PDF কিন্তু আমি অবশ্যই অ্যান্সার সহ প্রোভাইড করি না, তার কারণ আমি চাই তোমরা নিজেরা এটাকে অ্যান্সার করে পরে আমার ভিডিও দেখে মেলাও, কটা কী করলে নিজেদের স্থায়িত্ব বা অবস্থাটা তোমরা বুঝতে পারবে, যারা অনেক দিন ধরে প্রিপারেশনে আছো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।